আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে। আর আমি এটা ভেবেই শুরু করছি। জানি না কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে কিনা, আমি অনেকক্ষণ ধরে এই প্রবলেমটাকে ফেস করছি। আহ, যারা আছো ক্লাসে, তারা অবশ্যই লাইভ সেশনটা দেখো। আর যারা থাকতে পারছো না, আহ, তারা রেকর্ড দেখতে পারবে কালকে। আর আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই টেকনিক্যাল ফল্টের জন্য। ক্লাস শুরু করতে প্রায় আধা ঘন্টা লেট হয়ে গেল। তো দেখো, আমরা আজকে আমাদের জিওগ্রাফির ফার্স্ট ক্লাস চলছে, প্রথম ডেমো ক্লাস বলতে পারো। তো জিওগ্রাফির আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে দা সোলার সিস্টেম, অর্থাৎ আমরা বাংলায় সেটাকে কি বলি, বাংলাতে আমরা এটাকে সৌর জগৎ বলে থাকি। ঠিক আছে, সৌর জগৎ। দেখো, এই যে টোটাল সোলার সিস্টেম সেটা কি, এই টোটাল ধারণাটা এই সৌর জগতের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। ঠিক আছে, আমরা যদি দেখি যে সৌরজগৎ, এর মধ্যে দেখো দুটো জিনিস আছে। সৌর, এই সৌর কথার অর্থ হচ্ছে সূর্য। সূর্য আর জগৎ মানে তো জগৎ, বিশ্ব, পৃথিবী। পৃথিবীও অ্যাকচুয়ালি এই সৌর জগতেরই অংশ। তো আমরা যদি এটাকে ভাঙি, আমরা কথাটার মধ্যেই এই অর্থ লুকিয়ে রয়েছে। সোলার সিস্টেম বা সৌরজগৎ বলতে বোঝাচ্ছে ঠিক এই রকম জিনিসটা। অর্থাৎ এই যে কেন্দ্রে রয়েছে সান, সূর্য রয়েছে, এবং সেই সূর্যকে কেন্দ্র করে এই যে আর্থ রয়েছে, ভেনাস রয়েছে, ইউরেনাস রয়েছে, স্যাটার্ন রয়েছে, মার্স রয়েছে, এরা সবাই যে ঘুরছে, ঠিক আছে, ঘুরছে। এই যে সমস্ত গ্রহ, আটটা গ্রহ, প্লুটো সহ বামন গ্রহ এবং তাদের প্রত্যেকের উপগ্রহ, শুধু গ্রহ উপগ্রহ নয়, বিভিন্ন বড় বড় পাথর খণ্ড, যেগুলোকে আমরা গ্রহাণু বলে থাকি। ঠিক আছে, তো সেই সমস্ত কিছু সবাইকে নিয়ে কিন্তু একসাথে সৌরজগৎ গঠিত হয়েছে। তো এই সোলার সিস্টেম বা সৌরজগৎ, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। ওকে, তার আগে বলে দিই, যারা আর্টস গ্রুপের আছো আপার প্রাইমারিতে, আমি প্রথম দিন তোমাদের সিডিপি যখন করিয়েছিলাম তখন তোমাদের তো আমি সিলেবাস আলোচনা করেছি। তো যারা আর্টস গ্রুপের আছো তাদেরকে কিন্তু অবশ্যই এই সাবজেক্টগুলো পড়তে হবে। জিওগ্রাফি, হিস্টোরি, পলিটি, ইকোনমিক্স, এই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এগুলো থেকে আমাদের একটা ভালো রকম নম্বর কিন্তু আপার প্রাইমারি টেটের মধ্যে আসবে। ওকে, এবার দেখো, তো আমরা আলোচনায় এবার আসি। তো সৌরমণ্ডল বা সোলার সিস্টেম কাকে বলবো না, সূর্য এবং তার চারপাশে যে একাধিক গ্রহ, উপগ্রহ, নক্ষত্র নিয়ে যে মণ্ডল মহাকাশের মধ্যে রয়েছে, আমরা সেটাকে সৌরজগৎ বলছি। ঠিক আছে, সৌরমণ্ডল বা সোলার সিস্টেম বলছি। দেখো, আমাদের সৌরমণ্ডলে মূলত একটি বৃহৎ তারা বা নক্ষত্র, প্রত্যেকটা সৌরমণ্ডলের আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা সৌরমণ্ডলের মধ্যে একটা কেন্দ্রে থাকে একটা নক্ষত্র। যেমন আমাদের রয়েছে সূর্য, তাই না, সূর্যের সব থেকে কাছের যে সৌরজগৎ বা ছায়াপথ রয়েছে, তার কেন্দ্রে রয়েছে প্রক্সিমা সেন্টাউরি, তাই না। তো সেরকম প্রত্যেকটা যে সৌরজগৎ থাকবে তার কেন্দ্রে একটা নক্ষত্র থাকবে। দেখো, যেমন আমাদের নক্ষত্র সূর্য রয়েছে, কেন্দ্রে অবস্থান করে আছে, যাকে আমরা সূর্য বলি। এবং সূর্যের সাথে যা কিছু আবর্তন করছে তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু এই সৌরজগৎ গঠিত হয়েছে। একটা ছোট্ট ধরো কি বলবো, যে কৃত্রিম একটা স্যাটেলাইট ধরো পাঠিয়েছিল আমেরিকা, সেটা ভেঙে গেছে, সেটাও এবার সূর্যের টানে আবর্তন করতে শুরু করলো, সেটাও কিন্তু এখন সৌরজগতের অংশ হয়ে গেল। ঠিক আছে, তো সেই সব কিছুকে নিয়ে আমাদের সৌরজগৎ গঠিত হচ্ছে। বিভিন্ন গ্রহের যে উপগ্রহ বা চাঁদ রয়েছে, ধূমকেতু রয়েছে, উল্কাপিণ্ড, এদের সকলকে নিয়ে কিন্তু এই সৌরজগৎ বা সোলার সিস্টেম সেটা তৈরি হয়েছে। সৌরমণ্ডলের আটটা গ্রহ এবং পাঁচটা বামন গ্রহ আছে, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। সৌরমণ্ডলে টোটাল আটখানা গ্রহ রয়েছে, পাঁচটি বামন গ্রহ রয়েছে। এর মধ্যে আমরা জানি প্লুটো নামে একটা গ্রহ রয়েছে, যেটাকে আগে গ্রহ বলা হতো, এখন এটাকে বামন গ্রহ বলা হয়। সালটা মনে রাখবে, 2006 সালে এই প্লুটোকে বামন গ্রহের মধ্যে পুরে দেওয়া হয়। 2006 সালের আগে প্লুটোকে কিন্তু বামন গ্রহ বলা হতো না। ঠিক আছে, 2006 সালের আগে প্লুটোকে গ্রহ বলা হতো। দেখো, তোমরা ছোটবেলায় যখন পড়েছিলাম আমরা, তখন 9 নবগ্রহ পড়েছিলাম, তাই না, প্লুটোকে নিয়ে। তো এই সালটা মনে রাখবে, 2006 সাল থেকে প্লুটোকে বামন গ্রহ বলা হচ্ছে। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার, কেন হঠাৎ করে প্লুটোকে বামন গ্রহ বলা হলো, তাই না। তো এই বামন গ্রহ কেন বলা হচ্ছে, ডোয়ার্ফ প্ল্যানেট কেন বলা হচ্ছে, সেই সব বলতে গিয়ে বিজ্ঞানীরা একটা কারণ দিয়েছেন। যে ধরো, কোনো একটা মিটিওর, কোনো একটা গ্রহাণু যদি পৃথিবীর দিকে ছুটে আসে, পৃথিবীর অভিকর্ষজ শক্তির মধ্যে, মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে এক প্রকার তরঙ্গ বা শক্তি তরঙ্গ, সে কি করে, সেই সমস্ত গ্রহাণুগুলোকে, মিটিওরগুলোকে
অন্যদিকে নিক্ষিপ্ত করে দেয়। মানে ধরো তুমি দাঁড়িয়ে রয়েছো, তোমার দিকে আমি যদি একটা পাথর ছুঁড়ে দিই, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পাথরের আঘাত সহ্য করবে? তুমি সেই পাথর থেকে নিজেকে বাঁচার জন্য তুমি হাত দিয়ে তোমার মাথাকে আড়াল করার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ যখন যে তোমার দিকে একটা বল বা পাথর ছুটে আসছে, তুমি সেই বলটি থেকে বা পাথর থেকে সরে যাওয়ার চেষ্টা করবে, তাই না? ঠিক এই জিনিসটাই গ্রহরাও করে থাকে। গ্রহদের মধ্যে যে অভিকর্ষীয় শক্তি থাকে, যখন তাদের দিকে কোনো বিশাল বড় বড় পাথর, যেগুলোকে আমরা গ্রহাণু বলি, সেগুলো যখন ছুটে আসে, দৌড়ে আসে, তখন তারা কি করে, সেগুলোকে হটিয়ে দেওয়ার একটা ক্ষমতা রাখে, তাদের বলি গ্রহ। কিন্তু এই যে প্লুটো বা যে সমস্ত বামন গ্রহ রয়েছে, তাদের মধ্যে এই ক্যাপাবিলিটিটা থাকে না। অর্থাৎ তাদের দিকে যখন কোনো গ্রহাণু আসছে, তারা সেটাকে সরিয়ে দিতে পারছে না। যে কারণে তাদেরকে আমরা গ্রহ না বলে, তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা তাদেরকে কি বলছি, বামন গ্রহের মধ্যে বলছি। তো 2006 সালে প্লুটোকে বামন গ্রহের মধ্যে ফেলা হয়, কারণ প্লুটো নিজের দিকে আসা কোনো গ্রহাণুকে প্রক্ষিপ্ত করতে পারে না। ঠিক আছে, দেখো এটি আকাশগঙ্গার একটি অংশ। এবার বলবে স্যার আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা হচ্ছে একটা ছায়াপথ। ঠিক আছে, আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা হলো একটা ছায়াপথ। ছায়াপথ আমরা কাকে বলবো? ছায়াপথ অসংখ্য যে গ্রহ নক্ষত্র, তাদেরকে নিয়ে ছায়াপথ তৈরি হয়। ছায়াপথ, এই আকাশগঙ্গা ছায়াপথ যেটা রয়েছে, এর ইংরেজি নাম রয়েছে একটা, সেটা হচ্ছে মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। ঠিক আছে, এর এরকম নামকরণ করার অর্থ হচ্ছে, মানে এখানে যে অসংখ্য নক্ষত্র তারা এগুলো রয়েছে, সেগুলোর আলো দুধের মতো সাদা রঙের দেখায়। সেই জন্য দুধ নির্মিত একটা রাস্তার মতো সাদা ঝকঝকে রাস্তা, সেই জন্য এই ছায়াপথকে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা বলা হয়। ঠিক আছে, ইংরেজিতে এই যে দেখো মিল্কি ওয়ে বলা হয়। এই আকাশগঙ্গা ছায়াপথটি দেখতে কেমন? এরকম আঁকা মাকা, এরকম আঁকা মাকা। ঠিক আছে, মানে এরকম স্ট্রেট নয়, এরকম আঁকা মাকা হয়ে থাকে এই ছায়াপথটা। ঠিক আছে, আকাশগঙ্গা দেখতে সর্পিল আকৃতির বা আঁকাবাঁকা। ছায়াপথ সম্পর্কে আমরা বিস্তারিত আরো জানবো আজকে। দেখো ছায়াপথ বা গ্যালাক্সি, গ্যালাক্সি কি বা ছায়াপথ কি? দেখো লক্ষাধিক তারা, গ্যাস, ধূলিকণা। ছায়াপথ মানে ধরো একটা তোমার গোটা গ্রাম, ঠিক আছে, গোটা গ্রামটা রয়েছে, সেই গ্রামে কয়েকশো মানুষ একসাথে বসবাস করছো। ঠিক আছে, সেই কয়েকশো মানুষকে একত্রে আমরা এই গ্রামটাকে বলছি ছায়াপথ। ভালো করে বুঝবে, এই গ্রামটাকে বলছি আমরা ছায়াপথ। এবার এই যে কয়েকশো মানুষ, তারা তো খোলা আকাশের নিচে থাকে না, তাদের প্রত্যেকে ছোট ছোট ঘর রয়েছে। হয়তো কোনো ঘরে চারজন, কোনো ঘরে তিনজন, কোনো ঘরে দুজন করে ফ্যামিলি বাস করে। তো এই যে প্রত্যেকে চারজন তিনজনের ঘর রয়েছে, এরকমই আমাদের মহাকাশের মধ্যে এই যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে, সেগুলোই আমরা বলছি সৌরজগৎ। যেমন আমাদের সূর্যের পরিবার, তাই না, সেখানে 9-8খানা গ্রহ রয়েছে, একটা বামন গ্রহ রয়েছে। তো এই যে সৌরজগৎ, গ্রামের যেমন প্রত্যেকটা, ধরো তোমাদের যে বাড়ি রয়েছে, সেখানে তুমি, বাবা, মা, বোন, ভাই, দাদু, ঠাম্মা, এরা সবাই বসবাস করো, তো তোমাদের সবাইকে নিয়ে তোমাদের একটা পরিবার। ঠিক সেরকম সূর্য, পৃথিবী, বৃহস্পতি, শনি, এই সমস্ত গ্রহ, উপগ্রহ, নক্ষত্রকে নিয়ে একটা সৌরজগৎ। একাধিক সৌরজগৎকে নিয়ে একটা ছায়াপথ তৈরি হচ্ছে। ঠিক আছে, এরকম তো তার মানেই আমরা বুঝতে পারছি এই যে ছায়াপথ বা গ্যালাক্সি যেটা রয়েছে, সেটা কিন্তু সুবিশাল, অনেক বড়, মানে বিস্তৃত এক জিনিস। ঠিক আছে, এই ক্ষেত্রে ছায়াপথ বা গ্যালাক্সি বলা হয় একে। আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে ছায়াপথ হলো পৃথিবী ও আমাদের সৌরমণ্ডলের অবস্থান স্থল। এই মিল্কি ওয়ে ছায়াপথটিকে সর্বপ্রথম গ্যালিলিও কিন্তু টেলিস্কোপের সাহায্যে আবিষ্কার করেছিলেন। মনে রাখবে, মিল্কি ওয়ে ছায়াপথকে প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন বা কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও গ্যালিলাই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট দেখা যাক। এই যেমনটা তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ, দেখো এইটাই হচ্ছে আমাদের ছায়াপথ। এর মাঝখানে থাকে কি? কেন্দ্রীয় কৃষ্ণ গহ্বর, যেটাকে আমরা ব্ল্যাক হোল বলে থাকি। ঠিক আছে, ব্ল্যাক হোল। তো এই ব্ল্যাক হোল থাকে ছায়াপথের কেন্দ্রের মধ্যে, এবং এই যে আলোর যে রশ্মিগুলো তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো সৌরজগৎ, কোনো না কোনো সূর্য, সূর্যের মতোই সূর্যের চারপাশে আরও যে একাধিক গ্রহ উপগ্রহ রয়েছে, তেমনই কোনো না কোনো নক্ষত্রের চারপাশে থাকা বিভিন্ন গ্রহ উপগ্রহ। ঠিক আছে, মানুষের পক্ষে এই এত কিছু জিনিস আবিষ্কার করা কিন্তু মোটেও সম্ভব নয় এখনো পর্যন্ত। ঠিক আছে, দেখো মহাকাশে মূলত আমরা 3 প্রকারের আকৃতিযুক্ত ছায়াপথ লক্ষ্য করে থাকি। একটাকে বলা হয় ডিম্বাকার আকৃতির, একটাকে বলা হয় সর্পিল আকৃতির, আর একটা হচ্ছে অনিয়মিতকার আকৃতির। তবে মনে রাখবে, ম্যাক্সিমাম যে ছায়াপথ হয় সেটা হয় স্পাইরাল শেপের বা সর্পিল আকৃতির। ঠিক আছে, এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমাদের কখনো যে ছায়াপথের আকৃতি কেমন হয়, তো মাথায় রাখবে ছায়াপথের আকৃতি কিন্তু হবে আমাদের সর্পিল আকৃতির, লিখবো আমরা। ঠিক আছে, বেশিরভাগের ক্ষেত্রে। এবার দেখো আমাদের আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে যে ছায়াপথ রয়েছে, সেটা কিন্তু সর্পিল আকৃতির বা স্পাইরাল, আঁকা বাঁকা, এই যে এরকম, মানে সাপ যেমন গুটিয়ে যখন থাকে তখন যেমন দেখতে হয়, এই যে দেখতে পাচ্ছ
বাঁকা গোল মতো ছায়াপথ। দেখো আলোকবর্ষ, এরপরে আসি আমরা এ ইউ সম্পর্কে আমরা জানবো। এ ইউ যার পুরো কথা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। এ ইউ যার পুরো কথা হচ্ছে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি? এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে আমরা বুঝি যে এক বছরে, 1 ইয়ার, তুমি ধরো একটা গাড়িতে উঠলে এবং 10 মিনিট গাড়িটিকে সমান বেগে রাস্তা দিয়ে চালালে হাইওয়ের ওপর দিয়ে, সেখানে বেগ কত ছিল তোমার? 60 কিমি/আওয়ার, ঠিক আছে। 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তুমি চালালে এবং তুমি গেলে কতটা? তুমি 10 মিনিটে 10 কিলোমিটার রাস্তা কিন্তু অতিক্রম করলে, ঠিক আছে। তো এই একই বেগে একই রাস্তার উপর দিয়ে তুমি যদি 1 বছর গাড়িটিকে চালাও, যতটা রাস্তা অতিক্রম করবে ঠিক সেরকমই কিন্তু আলোকবর্ষ। অর্থাৎ আলোর একটা গতি কিন্তু রয়েছে। তোমার মনে হতে পারে যে টর্চটাকে অন করলাম সাথে সাথে তো আলো পড়লো, কিন্তু এরও একটা গতি রয়েছে। আলোর গতিগত শূন্য স্থানে আলোর গতি হলো 3105 কিলোমিটার প্রতি সেকেন্ড। চিন্তা করো, মানে এখান থেকে আমেরিকা চলে যাবে 1 সেকেন্ডের মধ্যে, এরকম গতি রয়েছে, এমন সাংঘাতিক গতি রয়েছে আলোর। তো এই গতিবেগে 1 সেকেন্ডে যাচ্ছে কত? 3105 কিলোমিটার। তো এই গতিবেগে 1 বছরে 365 ডেজ, এই 365 দিনে আলো যে একটা ব্যাপক দূরত্ব অতিক্রম করছে শূন্য মাধ্যমে, এই 1 সেকেন্ডে এত গেলে 1 বছরটাকে সেকেন্ডে পরিণত করে আমরা যদি দেখি, তাহলে যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বকে আমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 আলোকবর্ষ বলছি, ঠিক আছে। দেখো মহাকাশের এই সুবিশাল আয়তনযুক্ত অঞ্চলে কোনো একটি গ্রহ থেকে অন্য গ্রহের বা নক্ষত্রের বা যে কোনো মহাজাগতিক দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব মাপতে হলে এই আলোকবর্ষ নামক একককে ব্যবহার করা হয়। 1 আলোকবর্ষ বলতে বোঝায় আলো শূন্যস্থানে 3105 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে যতটা দূরত্ব অতিক্রম করবে সমান ততটা দূরত্ব। অর্থাৎ গ্রহ এক্স এর সাথে যদি গ্রহ ওয়াই এর মধ্যে দূরত্ব হয় 1 আলোকবর্ষ, মানে ধরো এখানে একটা গ্রহ রয়েছে, এই গ্রহটার নাম এক্স গ্রহ, এখানে একটা গ্রহ রয়েছে এর নাম ওয়াই গ্রহ, এর মধ্যে দূরত্ব হচ্ছে 1 AU, 1 আলোকবর্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তার মানে এখান থেকে কোনো একটা রকেট যদি আলোর গতিতে এদিকে যায়, তাহলে 1 বছর সময় লাগবে এক্স গ্রহ থেকে ওয়াই গ্রহতে আসতে। কত সময় লাগবে? 1 ইয়ার। বোঝা গেল? এটাই হচ্ছে আলোকবর্ষ। আচ্ছা, পরবর্তীতে দেখি, দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের আমরা যদি মান বের করার চেষ্টা করি, আমাদের হিসেব করা কখনোই সম্ভব নয়, সব থেকে ভালো হবে যদি আমরা এটাকে মুখস্থ করে রাখি। তো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যেটা রয়েছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সেটাকে 1 AU বলা হচ্ছে, ঠিক আছে। 1 AU, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 আলোকবর্ষ সমান কত? দেখো 60,000 AU। ওকে, 60,000 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ওকে, তাহলে কি বোঝা গেল? আলোকবর্ষ হচ্ছে তোমার আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা আলোকবর্ষ বলছি। আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সেটাকে আমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলছি, ঠিক আছে। দেখো মহাকাশে অবস্থানরত বিভিন্ন বস্তু বা তাদের বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে। প্রথমত রয়েছে নক্ষত্র বা তারা, স্টার যেটা। মহাকাশে অবস্থিত যে সকল বস্তু নিজের অভ্যন্তরে থাকা পদার্থকে জ্বালিয়ে ফিউশন, নিউক্লিয় ফিউশন, এই প্রসেসটাকে মনে রাখবে, ফিউশন কিন্তু নিউক্লিয় ফিউশনের বিক্রিয়া ঘটাতে পারে এবং আলোক উজ্জ্বল হয়, তাদেরকে নক্ষত্র বলা হয়। এছাড়া এদের তারা, তারকাও বলা হয়ে থাকে, ঠিক আছে। দেখো তারার শ্রেণীবিভাগ যে রয়েছে, তো মহাকাশে 3টে রঙের তারা আমরা দেখতে পাই। 3টে রং কি কি এদের রং দেখা যায়, এই রং দেখে তাদের আমরা উষ্ণতাকে বুঝতে পারি। তো লাল রঙের তারা রয়েছে, নীল রঙের তারা রয়েছে এবং হলুদ রঙের তারা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো মনে রাখতে হবে আমাদের যে লাল রঙের যে তারা রয়েছে, এই লাল রঙের তারার উষ্ণতা হচ্ছে কম, উষ্ণতা কম এবং সংখ্যা সব থেকে বেশি। মনে রাখবে, লাল রঙের তারা সংখ্যায় আছে সব থেকে বেশি মহাকাশের মধ্যে এবং এর উষ্ণতা অন্য তারাদের থেকে সব থেকে কম। নীল রঙের যে তারা রয়েছে, এই তারার উষ্ণতা কিন্তু সব থেকে বেশি এবং এরা সংখ্যায় হয় কম। আর লাল ও নীলের মাঝামাঝি একটা হয়, মানে হালকা হলুদাভ বর্ণের,
সেই হলুদ বর্ণের যে আর এক প্রকারের তারা রয়েছে, এদের উষ্ণতা কিন্তু মাঝারি হয়ে থাকে। তো সৌরমণ্ডলের সব থেকে কাছের তারা কি, সব থেকে সূর্যের পরে সব থেকে সৌরমণ্ডলের কাছের যে তারা, মনে রাখবে নামটা, তার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। ওকে, প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে সৌরজগতে সূর্যের পরে সব থেকে কাছের তারা। এটি প্রায় 4.22 আলোকবর্ষ দূরে আছে। তারপরে আছে আলফা সেন্টাউরি। ঠিক আছে, তাহলে প্রথমে রয়েছে কি প্রক্সিমা সেন্টাউরি, তারপরে 4.35 লাইট ইয়ার দূরে রয়েছে কিন্তু আমাদের আলফা সেন্টাউরি। এরপরে দেখো সৌরজগতে অবস্থানরত বিভিন্ন গ্রহ এবং তাদের বৈশিষ্ট্যগুলো। তো গ্রহ, প্রথম আসি আমরা গ্রহ কি না, গ্রহ হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে যাদের নিজস্ব আলো এবং উত্তাপ নেই, যারা নক্ষত্রের চারপাশে ঘোরে এবং নক্ষত্রের আলোতেই আলোকিত হয়, তাদেরকে আমরা গ্রহ বলে থাকি। তো নাসা একাধিক গ্রহ আবিষ্কার করে চলেছে। যেটা বললাম, বর্তমানে গ্রহের সংখ্যা 8টি আমাদের সৌরজগতে। 2006 সালে আমাদের প্লুটোকে কিন্তু গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহের মধ্যে রাখা হয়েছে। তো সূর্য থেকে যে দূরত্ব, সেই দূরত্ব অনুসারে আর আকার অনুযায়ী এই দুটো ক্ষেত্রে আমাদের গ্রহদের নামগুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো সূর্য থেকে দূরত্ব অনুসারে এই গ্রহগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে, এটাকে কিন্তু পুরোপুরিভাবে মুখস্থ করতে হবে তোমাদের। ঠিক আছে, তোমাকে বলতে পারে যে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কি, হ্যাঁ, তো পৃথিবীর পরের গ্রহ কি, সূর্যের সব থেকে কাছের গ্রহ কি, সব থেকে শেষে কোন গ্রহ রয়েছে সূর্য থেকে দূরত্বের বিচারে, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এখানে যদি সূর্য থাকে, এখানে যদি সূর্য থাকে, তাহলে সূর্যের একদম কোলের গোড়ায় রয়েছে বুধ, তারপরে শুক্র, 3 নম্বরে রয়েছে পৃথিবীটা, মনে রাখবে 3 নম্বরে দূরত্বের বিচারে পৃথিবীর পরে রয়েছে মঙ্গল। আর পৃথিবীর সব থেকে কাছের গ্রহ জানতে চাইলে সেখানে হবে শুক্র গ্রহ। আর আকার অনুযায়ী গ্রহগুলি হলো কি কি, আকার অনুযায়ী দেখো বড় থেকে ছোট যদি হিসাবে সাজায়, তো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, শুক্র, মঙ্গল, বুধ। ঠিক আছে, আকার অনুযায়ী এটাও মনে রাখতে পারো, সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, সব থেকে ছোট গ্রহ বুধ, এই দুটোকে কিন্তু মনে আমাদের রাখতে হবে। ঠিক আছে, আকার অনুযায়ী পৃথিবীর স্থান কত, আকার অনুযায়ী পৃথিবীর স্থান পঞ্চম এবং দূরত্ব অনুযায়ী পৃথিবীর স্থান কিন্তু তৃতীয়। তো এই দুটোকে মনে রাখতে হবে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, শুক্র, মঙ্গল, বুধ। তারপরে দেখো সৌরজগতের বিভিন্ন গ্রহর মধ্যে প্রথম রয়েছে বুধ। বুধ সম্পর্কে আমরা যদি জানতে চাই, দেখো এটি হচ্ছে সূর্যের সব থেকে কাছের গ্রহ। মনে রাখতে হবে বুধকে সূর্যের সব থেকে কাছের গ্রহ বলা হচ্ছে। এটি প্রচণ্ড গরম একটি গ্রহ, যেহেতু সূর্যের কাছে রয়েছে সেহেতু এটা স্বাভাবিক যে অনেকটাই গরম হবে, কিন্তু সব থেকে সূর্যের সব থেকে কাছে থাকা সত্ত্বেও সব থেকে গরম গ্রহ কিন্তু বুধ নয়, এটা মনে রাখবে। সব থেকে গরম গ্রহ হলো শুক্র গ্রহ, যেটা বুধের পরে রয়েছে। দেখো এটিকে সূর্য উদয় 2 ঘন্টা আগে থেকেই দেখা যায়, আকাশে আমরা পৃথিবীটিকে চকচক করে তারার মতো আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেখো বুধ হলো সব থেকে ছোট এবং হালকা গ্রহ। এই গ্রহের কোনো উপগ্রহ নেই, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, বুধের কোনো রকম চাঁদ নেই। দেখো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পাওয়ার জন্য এর কোনো স্তর নেই। আমাদের পৃথিবীর একটা স্তর রয়েছে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই স্তরটার নাম কেউ বলতে পারবে? সেই স্তরটার নাম হচ্ছে ওজোন লেয়ার, তাই না? ওজোন লেয়ার, ওজোন স্তর যেটাকে বলা হয়। তো এই ওজোন স্তর বা O3 লেয়ার যেটাকে বলা হয়, সেটা সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে, ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে বাঁচায়। এরকম ওজোন লেয়ারের মতো কোনো রকম লেয়ার বা স্তর কিন্তু বুধের মধ্যে নেই। পৃথিবী যেমন ওজোন স্তর রয়েছে, সেরকম বুধে কোনো রকম স্তর নেই। দেখো লেখা আছে এখানে, বুধ নিজের চারিদিকে একবার আবর্তন করতে 88 দিন সময় নেয়। ঠিক আছে, মানে আমাদের পৃথিবীর যেটা সময় লাগে নিজের দিকে একবার আবর্তন করতে, আমাদের 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, তাই তো? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা রাউন্ড ফিগারে 24 ঘন্টা ধরে থাকি নিজের চারিদিকে আবর্তন করতে পৃথিবীর। সেই সময়টা বুধের লাগে কত, 88 দিন, মানে পৃথিবীর দিন হিসাবে হিসেব করলে 88 ডেজ। ঠিক আছে, এত বড় কিন্তু একটা আবর্তন গতি দেখা যায়। নেক্সট আসছে আমাদের শুক্র গ্রহ। খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে শুক্রের মধ্যে, ব্যতিক্রমী বেশ কিছু জিনিস রয়েছে। দেখো সূর্য থেকে দূরত্ব অনুসারে বুধের পরেই শুক্রের অবস্থান হয়। বুধ এবং পৃথিবীর মধ্যে অবস্থান করে শুক্র গ্রহ। এই গ্রহে অন্যান্য গ্রহদের তুলনায় ব্যতিক্রমী বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেগুলি কি না, প্রথমত দেখো সমস্ত গ্রহের থেকে শুক্র গ্রহের উষ্ণতা হয় সব থেকে বেশি, সব থেকে বেশি গরম এটা।
দ্বিতীয়ত হচ্ছে রাতের আকাশে এই প্রবল উষ্ণতার জন্য শুক্র গ্রহ উজ্জ্বল বর্ণতে দেখা যায়, যেটাকে আমরা কি বলি, শুক তারা বলে থাকি, তাই না? শুক তারা বা সন্ধ্যা তারা দেখে থাকবে তোমরা আকাশে। তো এই শুক তারা, অ্যাকচুয়ালি শুক তারা হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড এবং সালফার গ্যাস রয়েছে, যে কারণে এটা প্রচণ্ড হিট কিন্তু অ্যাবজর্ব করে রাখে নিজের মধ্যে। কার্বন ডাই অক্সাইড গ্যাসকে এমনিতেই হিট ট্র্যাপার গ্যাস বলা হয়, সে প্রচণ্ড হিটকে ধরে রাখতে পারে নিজের মধ্যে। তো সেই কারণে শুক্র গ্রহ কিন্তু উজ্জ্বল বর্ণতে জল করে দেখা যায় পৃথিবীটিকে, যেটাকে আমরা শুকতারা বা এটাকে আমরা সন্ধ্যা তারাও বলে থাকি। ঠিক আছে, সন্ধ্যা তারা, যাকে আমরা সন্ধ্যা তারা বা শুকতারা বলে থাকি। শুক্র গ্রহকে মর্নিং স্টারও বলা হয়ে থাকে ইংরেজিতে, আবার কোথাও কোথাও ইভিনিং স্টারও বলা হয়। এটি গ্রহ হলেও এর উজ্জ্বল বর্ণের জন্য একে অনেকে তারা হয়। মনে রাখবে এর কিন্তু নিজস্ব কোনো আলো নেই। ঠিক আছে, যে শুক্র গ্রহের মধ্যে প্রচুর গ্যাস রয়েছে, সেই গ্যাসগুলো জ্বলছে সেই জন্য আলো আসছে পৃথিবীতে, শুকতারা জল করছে, তা কিন্তু নয়। দেখো চাঁদেরও কিন্তু নিজস্ব আলো নেই চাঁদের, কিন্তু চাঁদের উপরে যখন দেখো সূর্যের আলো পড়ছে, সেই টাইমে আমরা পৃথিবী থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে চাঁদকে মিট মিট করে হালকা হালকা বুঝতে পারছি। এবার চাঁদের যদি নিজের আলো থাকতো, তাহলে দিনের বেলাতে সূর্যের থেকে চাঁদকে আমরা অনেক বেশি উজ্জ্বলভাবে দেখতে পেতাম, যেহেতু অনেক কাছে রয়েছে চাঁদ আমাদের, তাই না? ঠিক একই জিনিস শুক্র গ্রহের ক্ষেত্রেও হয়। শুক্রের ওপরে যখন সূর্যের আলো পড়ে, সেই শুক্র গ্রহকে তখন পৃথিবীটিকে উজ্জ্বল তারার মতো দেখায়, এর নিজস্ব কিন্তু কোনো আলো নেই। দেখো শুক্র গ্রহকে পৃথিবীর যমজ ভাই বলা হয়। মনে রাখবে এই জিনিসটা অনেকের ভুল হয়েছে, অনেকে পৃথিবীর যমজ গ্রহ বা যমজ ভাই এটাকে মঙ্গল মনে করে, মঙ্গল কিন্তু নয়। মনে রাখবে শুক্র গ্রহকে কিন্তু পৃথিবীর যমজ ভাই বলা হয়, কারণ এর আকার আয়তন অনেকটা পৃথিবীর মতোই হয়ে থাকে। দেখো টুইন ব্রাদার অফ আর্থ কে শুক্র গ্রহ। দেখো শুক্র গ্রহের সব থেকে ব্যতিক্রমী আরেকটি বৈশিষ্ট্য হলো পৃথিবী সহ বেশিরভাগ গ্রহগুলো কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে। আমরা জানি পৃথিবী সহ যে বেশিরভাগ গ্রহ রয়েছে, সেই সমস্ত গ্রহগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, তাই না? পশ্চিম থেকে পূর্ব দিকে। কিন্তু শুক্র গ্রহ নিজের চারপাশে আবর্তন করলেও শুক্র হচ্ছে বিপরীত ধর্মী। এই শুক্র গ্রহ আবার উল্টো দিকে আবর্তন করে, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে নিজের চারিদিকে। ঠিক আছে, মানে একটু উল্টো দিকে, পুরোপুরি উল্টো দিকে সম্পূর্ণ। দেখো এই শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তিত হয়, এটা কিন্তু এর একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য, মনে রাখবে এটাকে। 5 নম্বর কি, দেখো শুক্র গ্রহে সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি মেঘের আস্তরণে চারিদিক মুড়ে রেখেছে, যে কারণে এই গ্রহকে দেখতে অনেকটা অস্পষ্ট লাগে, অনেকটা ভেগ লাগে। সেই কারণে দেখো একে ভেল্ড প্ল্যানেট বা ভেল্ড বলা হয়। ভেল্ড কথার অর্থ হলো অস্পষ্ট। শুক্র গ্রহকে আবৃত করে রাখা এই সালফিউরিক অ্যাসিড সম্পন্ন মেঘের জন্যই শুক্র গ্রহের উষ্ণতা এত বেশি, প্রায় 464, এখন বর্তমানে বিভিন্ন বইগুলোই 465 ডিগ্রি সেলসিয়াসও দিচ্ছে। ঠিক আছে, মানে প্রায় 450 ওপরে কিন্তু এর উষ্ণতা থেকে থাকে, যে কারণে এই যে দেখতে পাচ্ছ এরকম কিন্তু দেখতে লাগে শুক্র গ্রহকে। আমরা যদি টেলিস্কোপ দিয়ে দেখি, তাহলে এরকম লাল বর্ণের কিন্তু আমরা দেখতে পাবো আমাদের শুক্র গ্রহকে। ঠিক আছে, এরপরে আসি আমাদের পৃথিবী, সব থেকে কাছের মানুষ আমাদের, তাই না? দেখো পৃথিবী হলো পঞ্চম বৃহত্তম গ্রহ। এই যে বললাম আকারের বিচারে পৃথিবীর স্থান পঞ্চম, এবং সূর্য থেকে পরপর দূরত্বের বিচারে কিন্তু পৃথিবীর স্থান তৃতীয়। পঞ্চম বৃহত্তম গ্রহ এবং অবস্থান অনুযায়ী সূর্যের পর তৃতীয় গ্রহ হলো পৃথিবী। শুক্র এবং মঙ্গলের মধ্যস্থলে পৃথিবী অবস্থান করে। পৃথিবীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কি কি না আমরা সকলেই জানি। পৃথিবী একমাত্র গ্রহ যার মধ্যে প্রাণ রয়েছে এখনো পর্যন্ত। পৃথিবীর আকৃতিকে বলা হয় কি জিওড। মনে রাখবে পৃথিবীকে যেমন আমরা দেখি যে এরকম ভাবে, এরকম হচ্ছে পৃথিবীর আকৃতি, যে দুই মাথা একটু চ্যাপ্টা, একদম সুন্দর গ্লোবের মতো, তা কিন্তু নয়। এটাকে কিন্তু পুরোপুরি আর্টিফিশিয়ালি মানুষ তৈরি, মানুষের মন নিঃসৃত। পৃথিবীর আসল আকৃতি দেখলে ঘেন্না লাগবে, এরকম 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 আপডোব, এরকম আঁকাবাঁকা আকৃতি কিন্তু পৃথিবীর। ঠিক আছে, সার্চ করবে গুগলে অরিজিনাল শেপ অফ আর্থ বলে দেখবে, দেখতে পাবে। মানে দেখো যে এটা তো স্বাভাবিক ব্যাপার, যে যে জায়গায় ব্যাপক পাহাড় রয়েছে সেই জায়গাটা এমন সমতল কীভাবে হবে? সেই জায়গা তো এরকম উঁচু হবেই যেখানে ব্যাপক পাহাড় রয়েছে। আবার যেখানে ব্যাপক সমুদ্র রয়েছে সেই জায়গাটাও তো এরকম মসৃণ না হয়ে এরকম নিচু হবে, তাই না? সমুদ্র থাকলে তো এরকম কিন্তু পৃথিবীর আকৃতি হয়ে থাকে পুরোপুরি। হ্যাঁ, পুরোপুরি মানে সম্পূর্ণরূপে গোলাকার কিন্তু নয়। ঠিক আছে, তো পৃথিবীর আকৃতি কেমন সেই নিয়ে
বিভিন্ন মতানৈক্য রয়েছে, তো সেখান থেকে মনে রাখতে হবে যে পৃথিবীর আকৃতিকে বলা হয় জিওড, অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, যেটাকে আমরা জিওড বলে থাকি। ঠিক আছে, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, জিওড। পৃথিবী তার অক্ষের উপরে 23.5 ডিগ্রি কোণে হেলানো থাকে, অর্থাৎ এই যে পৃথিবী রয়েছে এর পৃথিবীটা এরকম ভাবে বেঁকে অবস্থান করছে। ঠিক আছে, মনে করা হয় যে যখন সৌরজগতের উৎপত্তি হয়েছিল, পৃথিবী যখন তৈরি হয়েছিল, সেই টাইমে কোনো বড় একটা মিটিওর পৃথিবীর সাথে ধাক্কা লেগে পৃথিবীকে এরকমভাবে হেলিয়ে দিয়েছে। তো এই কোণটা কত কত ডিগ্রি কোণে হেলে আছে, 90 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে, এবং তার কারণে যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটা হচ্ছে 66.5 ডিগ্রি। ঠিক আছে, 66.5 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। আর আমরা সবাই জানি পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে, না পশ্চিম দিক থেকে পূর্ব দিকে কিন্তু ঘোরে নিজের চারিদিকে, এবং এর গতিবেগ কত হয়, 1610 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু পৃথিবী ঘোরে নিজের চারিদিকে। পৃথিবীর 1 ডিগ্রি আবর্তন করতে 4 মিনিট সময় লাগে। ঠিক আছে, এগুলো আমরা যখন দ্রাঘিমাংশ অক্ষাংশ পড়বো সেই টাইমে আমরা এগুলোকে দেখতে পাবো। ওকে, চার 4 মিনিট সময় লাগে। দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তনকে পরিক্রমণ গতি বলা হয়, এবং নিজের চারিদিকের আবর্তনকে আবর্তন গতি বলা হয়। এটা আমরা সবাই জানি যে আবর্তন গতি আর পরিক্রমণ গতি। দেখো, সূর্যের চারিদিকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এখন কিন্তু এই জায়গাগুলো আমাদের মনে রাখতে হবে। আর 24 ঘন্টা নয়, আবর্তনের আগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। ঠিক আছে, এরপরে আসি মঙ্গল গ্রহ সম্পর্কে। মঙ্গল আছে, বৃহস্পতি আছে, শনি আছে, ইউরেনাস আছে যেটাকে অরুণ গ্রহ বলা হয়, এই যে, এবং নেপচুন আছে এটাকে বরুণ গ্রহ বলা হয়। আচ্ছা, এই যে মঙ্গল, দেখো মঙ্গল, আমরা জানি যে মঙ্গল গ্রহের যে মাটি রয়েছে সেই মাটিতে আয়রন অক্সাইডের বা ফেরাস অক্সাইডও বলা হয় অনেক সময়, ফেরাস, এই ফেরাস বা লোহার ভাগ খুব বেশি থাকায় এই মাটির রং লালচে হয়। মঙ্গলে দুটো চাঁদ রয়েছে। উপগ্রহের সংখ্যা কয়টি, তাহলে মঙ্গলে দুটি, মনে রাখবে কি কি। একটা নাম হচ্ছে ফোবস, আর একটা হচ্ছে ডাইমোস। ফোবস এবং ডাইমোস এই নামে দুটো চাঁদ কিন্তু মঙ্গলে রয়েছে দুই দিকে। মঙ্গল গ্রহে এখনো অবধি খুঁজে পাওয়া সর্বোচ্চ শৃঙ্গ তথা উচ্চতম স্থানের নাম কি, দেখো অলিম্পাস মন্স বলা হয়। মানে আমাদের পৃথিবীর যেমন হিমালয় পর্বত সব থেকে উঁচু পর্বত, মঙ্গল গ্রহের মধ্যে রয়েছে অলিম্পাস মন্স। মঙ্গল গ্রহে ভবিষ্যতে বসবাসযোগ্য গ্রহে পরিণত হতেও পারে, কারণ এই গ্রহের মধ্যে পৃথিবীর মতোই ঋতু পরিবর্তন দেখা যায়। আর একটি বায়ুমণ্ডল আছে, জানো তো মঙ্গলের মধ্যে কিন্তু মাঝে মাঝে ঝড় আসে, ঝড় হয়, ঋতু পরিবর্তন হয়, শীত গ্রীষ্ম বর্ষা এইসব কিন্তু রয়েছে সেখানে, যা কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন আর্গন ইত্যাদি গ্যাস দিয়ে তৈরি। মঙ্গল গ্রহে একদিন হতে সময় লাগে 24 ঘন্টা 37 মিনিট 22 সেকেন্ড। আর আমাদের পৃথিবীর ক্ষেত্রে কত দেখেছিলাম, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অর্থাৎ বুঝতে পারছি আমরা যে মঙ্গল গ্রহে সামান্য তারতম্য কিন্তু সময়ের ক্ষেত্রে রয়েছে, এবং 1 বছর হতে সময় লাগে 687 দিন, এই ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি। পৃথিবীর যেখানে 365 দিন, সেখানে মঙ্গলের লাগে 687 দিন, অর্থাৎ প্রায় 2 বছরে 1 বছর হবে। হ্যাঁ, দেখো, ইসরোর তরফ থেকে 5ই নভেম্বর 2013 সালে মার্স অরবিটার মিশন, MOA মম বলা হয় এটাকে, যার আনঅফিসিয়াল নেম ছিল মিশন মঙ্গলযান, লঞ্চ করা হয়েছিল। ঠিক আছে, এরপরে আসি আমরা বৃহস্পতি সম্পর্কে। দেখো, বৃহস্পতি বা জুপিটার এটাকে সব থেকে বড় গ্রহ বলা হয়, দৈত্যাকার গ্রহ বলা হয়। উইন্টার প্ল্যানেট বলা হয় বৃহস্পতিকে, কারণ এর গড় উষ্ণতা -148 ডিগ্রি, অর্থাৎ ব্যাপক একটা ঠান্ডা কিন্তু বৃহস্পতি গ্রহের মধ্যে সবসময়ই থাকে, সেই কারণে একে উইন্টার প্ল্যানেট বলা হচ্ছে। নেক্সট দেখো, বৃহস্পতি গ্রহের চারিদিকে শনির মতো কিন্তু হালকা বলয় দেখা যায়। শনির মধ্যে 7টা উজ্জ্বল বলয় রয়েছে, বৃহস্পতির মধ্যেও কিন্তু এই বলয় দেখা যায়, কিন্তু শনির মতো এতটা স্পষ্ট বা এতটা দৃশ্যমান কিন্তু নয়। ঠিক আছে, যেগুলো দেখো মূলত ধূলিকণা বরফ ইত্যাদি নিয়ে তৈরি হয়। মনে করা হয় যে শনি বা বৃহস্পতির চারপাশে এই যে বলয়গুলো তৈরি হয়েছে সেগুলো কিভাবে, না আগে অনেক চাঁদ ছিল। মনে রাখবে, যদি প্রশ্ন আসে সব থেকে বেশি উপগ্রহ বা সব থেকে বেশি চাঁদ আছে কার, বৃহস্পতি, মোটেও করবে না, ভুল হয়ে যাবে। অনেক বইয়ে ভুলভাবে বৃহস্পতি দেওয়া থাকে, সঠিক উত্তর কিন্তু শনি হবে। ঠিক আছে, সব থেকে বেশি চাঁদের সংখ্যা শনির। আর এই যে যেটা বলছিলাম তোমাদের, বলয় কিভাবে তৈরি হয় না, যে সমস্ত গ্রহগুলোর প্রচুর পরিমাণে চাঁদ থাকে, উপগ্রহ থাকে, কোনো সময় এই উপগ্রহে ধাক্কা লেগে সবগুলো ভেঙে গুড়িয়ে যায়, এবং সেই যে ধূলিকণা ধূলাবশেষ ভাঙার পর যে মাটি থাকে সেগুলোই এরকম বলয় আকারে চারিপাশে থেকে যায়।
এইভাবেই কিন্তু শনির যে নিজের প্রচুর চাঁদ রয়েছে, এর আগে আরও বেশি চাঁদ ছিল, 180+ চাঁদ বর্তমানে রয়েছে, এর আগেও আরও বেশি ছিল। তো সেই সমস্ত চাঁদগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে ভেঙে গেছে, ভাঙার পর 7খানা এরকম উজ্জ্বল বলয়, ধুলোর বলয় কিন্তু তৈরি করেছে। দেখো, বৃহস্পতি গ্রহের প্রায় 75টি চাঁদ বা উপগ্রহ আছে। এর মধ্যে সব থেকে বৃহত্তম উপগ্রহ মনে রাখবে এইটা গ্যানিমিড। গ্যানিমিড কিন্তু নিজে বুধের থেকেও বড়। হ্যাঁ, 75টি উপগ্রহের মধ্যে বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহ কি? মনে রাখবে নামটা, গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহ। নেক্সট দেখো, গ্যানিমিড হলো সমস্ত উপগ্রহের মধ্যে সব থেকে বৃহত্তম, এটি হলুদ বর্ণের। বৃহস্পতি গ্রহের বুকে আমরা একটা লাল স্পট দেখতে পাই, যেমন এই যে এই জায়গাটা, তাই না? এই জায়গাটা, এই যে লাল স্পটটা দেখতে পাই, এটা সব জায়গাতেই দেখতে পাই বৃহস্পতির মধ্যে আমরা। এটা আসলে একটা ঝড়, যা বিগত 400 বছর ধরে কিন্তু চলে আসছে, অর্থাৎ 400 ইয়ার্স প্রিভিয়াস সেখান থেকে কিন্তু চলে আসছে, মানে মানুষ নোটিস করেছে। তারও অনেক আগে থেকেই চলতে পারে, কারণ 400 বছর আগে তো আমাদের সায়েন্স এত উন্নত ছিল না যে মানুষ দেখতে পাবে বা প্রমাণ খুঁজে পাবে, মানে মোটামুটি আন্দাজ করছে তারা। দেখো, এটা এখনো অবধি থামেনি, ভবিষ্যতেও এটা চলতে থাকবে। এখনো বৃহস্পতির এই ঝড়ের কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে মনে করা হয় বৃহস্পতির প্রবল ঘূর্ণন গতি এবং মেঘের মধ্যে থাকা বিভিন্ন গ্যাস ও রাসায়নিক উপাদানের কারণে এই ঝড় সৃষ্টি হয়। এটাকে রেড স্টোম বলা হয় এবং ওই জায়গাটাকে রেড স্টোম স্পট বলা হয়ে থাকে। ঠিক আছে, এই যে এই জায়গাটায় কিন্তু বৃহস্পতির এই ঝড় হচ্ছে। তারপরে আসি আমরা শনি গ্রহ। শনি গ্রহ দেখতে দেখো অনেকটা হলদে বর্ণের হয়ে থাকে। এর মধ্যে উপগ্রহ এর চাঁদ হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক আছে, চাঁদের সংখ্যা সব থেকে বেশি। দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি গ্রহের চারপাশে 7টি বলয় রয়েছে। বলয়ের সংখ্যাটা মনে রাখবে, 7টি উজ্জ্বল বলয় রিং রয়েছে এরকম 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 ভাবে, মাঝখানে শনি গ্রহ রয়েছে। ঠিক আছে, দেখো, মনে করা হয় শনি গ্রহের প্রবল অভিকর্ষীয় শক্তির কারণে তার একাধিক উপগ্রহ পরস্পরের সংঘর্ষে ভেঙে টুকরো টুকরো হয়ে এই বলয়গুলো সৃষ্টি করেছে। ধূলিকণা, বরফ এবং একাধিক গ্যাসের অস্তিত্ব এই বলয়ের মধ্যে পাওয়া গেছে। বর্তমানে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক, প্রায় 82টি উপগ্রহ কিন্তু শনির মধ্যে রয়েছে। বর্তমানে, এটা অনেক আগেকার তথ্য, বর্তমানে 180 পেরিয়ে গেছে। ঠিক আছে, দেখো, চাঁদ রয়েছে শনি, এই তথ্যগুলো কিন্তু আপডেট করতে হবে, প্রত্যেক দিন নতুন নতুন উপগ্রহ তৈরি হচ্ছে, তাই সংখ্যা পড়েও না তোমাদের, যে শনির উপগ্রহ কোন কটা, বৃহস্পতির কটা পড়বে না, পড়লে মঙ্গলের পড়তে পারে দুটো। ঠিক আছে, তোমাদের শুধু এইটুকু জেনে রাখা দরকার যে শনি গ্রহের উপগ্রহের সংখ্যা কিন্তু সব থেকে বেশি। আর শনির সব থেকে বৃহত্তম যে উপগ্রহ সেটার নাম হচ্ছে টাইটান। ঠিক আছে, মনে রাখবো, শনি গ্রহের যে বৃহত্তম উপগ্রহ সেটার নাম হচ্ছে টাইটান। দেখো, বর্তমানে জুন 8ই জুন 2023-এর তথ্য অনুযায়ী শনির আবিষ্কৃত সংখ্যা 146। এখনকার যদি ডাটা তুমি কালেক্ট করো সেটা আরও বেড়েছে অনেকটা। ঠিক আছে, এরপরে আসি ইউরেনাস সম্পর্কে। ইউরেনাস, যার সংস্কৃত নাম অরুণ গ্রহ। অরুণ, দেখো, এই গ্রহে মিথেন গ্যাসের অতিমাত্রায় উপস্থিতির জন্য দেখতে এটাকে সবুজ বর্ণের বলা হয়, সবুজাভ গ্রহ বলা হয় ইউরেনাসকে। এই গ্রহকে সবুজ গ্রহ বা সবুজাভ গ্রহ বলা হয়ে থাকে। শুক্রের মতোই ব্যতিক্রমী বৈশিষ্ট্য ইউরেনাসের মধ্যেও থাকে। দেখো, পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে, পূর্ব থেকে পশ্চিম দিকে এই ইউরেনাস কিন্তু আবর্তন করে, যেমন শুক্র করছিল আমরা দেখলাম, সেরকমই ব্যতিক্রমী ইউরেনাসও পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। ইউরেনাস গ্রহের আবিষ্কার হয়েছিল শুধুমাত্র একটি টেলিস্কোপ যন্ত্রের সাহায্যে। হ্যাঁ, একটা টেলিস্কোপ দিয়েই কিন্তু ইউরেনাসকে দেখা গেছিল। 1781 সালে বিজ্ঞানী উইলিয়াম হার্সেল ইউরেনাস গ্রহকে আবিষ্কার করেন টেলিস্কোপের সাহায্যে। তো এখানে কিন্তু আমাদের বিজ্ঞানীর নামটা মনে রাখতে হবে, যে কোন বিজ্ঞানী ইউরেনাস গ্রহকে আবিষ্কার করেন, উইলিয়াম হার্সেল। দেখো, আকারের দিক থেকে ইউরেনাস তৃতীয় বৃহত্তম গ্রহ। আকারের দিক থেকে ইউরেনাস কি? তৃতীয় বৃহত্তম গ্রহ। আকারের দিক থেকে ইউরেনাস তৃতীয় বৃহত্তম গ্রহ। এর আকার পৃথিবী থেকে প্রায় 4 গুণ বেশি। ইউরেনাসের 13টা বলয় রয়েছে, যাদের নাম হলো যথাক্রমে জেটা, আলফা, বিটা, এটা, গামা, ডেল্টা, লাম্বা, এপসিলন, মু। ঠিক আছে, টোটাল 13খানা বলয় রয়েছে, কিন্তু বলয় বা বেরি, ঠিক আছে, এটা বাড়ি হয়ে গেছে, এটা বেরি হতো। তো বলয় রয়েছে যাদের নাম এগুলো, তো নাম মনে রাখার দরকার নেই, সংখ্যাটা মনে রাখবে। শনি গ্রহের বলয়ের সংখ্যা 7টি, ইউরেনাসের 13টি। দেখো, ইউরেনাসের টোটাল 27 27টি চাঁদ বা উপগ্রহ রয়েছে, যাদের মধ্যে 5টি উপগ্রহ
মুখ্য উপগ্রহ, মানে বড় এগুলো, বাকিগুলো খুবই ছোট ছোট। তার মধ্যে মিরিন্ডা, যার নাম খুবই আসে পরীক্ষায়, হ্যাঁ, মিরিন্ডা, এরিয়াল, আমব্রিয়াল, টাইটানিয়া, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। টাইটন কিন্তু শনির, আর টাইটানিয়া কিন্তু আমাদের ইউরেনাসের, এবং ওবেরন। ঠিক আছে, মিরিন্ডা আর এই যে এরিয়াল, এই দুটো বেশি দেয় পরীক্ষাতে। ঠিক আছে, এই যেমনটা দেখতে পাচ্ছি আমরা, এইটা হচ্ছে আমাদের ইউরেনাস গ্রহ। এবং আমাদের লাস্ট আমাদের নেপচুন। দেখো, নেপচুন আর প্লুটো সম্পর্কে জানবো। নেপচুন হচ্ছে, যার সংস্কৃত নাম বরুণ গ্রহ। দেখো, এই গ্রহটি সব দিক থেকে দেখতে অনেকটা ইউরেনাসের মতোই, তাই একে ইউরেনাসের যমজ ভাই বা টুইন বলা হয়। তো পৃথিবীর যমজ ভাইকে শুক্র, ইউরেনাসের যমজ ভাইকে নেপচুন, মনে রাখবে। নেপচুনের চারপাশে মিথেন গ্যাসের সৃষ্ট একাধিক বলয় আমরা দেখতে পাই। মিথেন গ্যাস CH4 এর তৈরি। এটি সৌরমণ্ডলের সব থেকে দূরবর্তী গ্রহ। পৃথিবী থেকে ভয়েজার 2 নামক মহাকাশযান এখনও অবধি নেপচুনে অবতরণ করেছে। 20 আগস্ট 1977 সালে আমেরিকা থেকে ভয়েজার 2 পাঠানো হয়েছিল। তাহলে এখান থেকে আমাদের মনে রাখতে হবে, এই যে ইউরেনাস, নেপচুনে একমাত্র এখনো পর্যন্ত অনেক দূরে যেহেতু গেছে, তো যে মহাকাশযান গেছিল সেটার নামটা কি ছিল? ভয়েজার 2। 1977 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটা পাঠিয়েছিল। আর তারপর আসি প্লুটোতে। তো দেখো, প্লুটো, এটিকে বর্তমানে গ্রহ বলা হয় না। যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন রয়েছে, তা 24 আগস্ট 2006 সালে প্লুটোকে বামন গ্রহ এর শ্রেণীভুক্ত করা হয়েছে। এই বছর সৌরমণ্ডলের গ্রহের যে সংখ্যা, সেটা 9 থেকে কমে 8-এ এসে দাঁড়ায়। প্লুটোর সবথেকে বৃহত্তম উপগ্রহের নাম চারণ। এই জিনিসটা মনে রাখবে, এই জিনিসটা থেকে কিন্তু প্রশ্ন আসে। প্লুটোর সবথেকে বৃহত্তম উপগ্রহ কোনটা? প্লুটোর সবথেকে বৃহত্তম উপগ্রহ হলো চারণ। চারণ হলো প্লুটোর সবথেকে বৃহত্তম উপগ্রহ। তো এই ছিল আমাদের সৌরজগতের প্রথম পার্ট। আজকে যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, আমি আর টোটালটা কমপ্লিট করছি না, কারণ আমাদের প্রায় 2 ঘন্টা লাগবে। তো এতটা ধৈর্যও তোমাদের সবার মধ্যে থাকবে না। আর আজকে এত দূর থাক, আমরা নেক্সট দিন যেদিন ক্লাস নেবো, সেদিন সোলার সিস্টেমের সেকেন্ড পার্টটা আমরা করব। ঠিক আছে, তো তোমাদের এত দূর পর্যন্ত যদি কারোর কোনো সমস্যা থাকে বলবে। আর অবশ্যই প্র্যাকটিস কোশ্চেন তো চলবেই আমাদের। তোমাদের যে গ্রুপ আছে সেখানে তোমাদের প্র্যাকটিস কোশ্চেন সমেত একটা PDF তোমাদের দেওয়া হবে। সেই মানে আজকে যারা ক্লাসটা করলে বা যারা পরে রেকর্ড দেখবে, তারা ক্লাসটা দেখার পর সেই কোশ্চেনগুলোকে কিন্তু সলভ করবে। ঠিক আছে, যদি আজকের ক্লাস ভালো লাগে অবশ্যই সেটার ফিডব্যাক দেবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় সেটাও অবশ্যই বলবে। ওকে, আশা করি বোঝা গেল মোটামুটি। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, আমি কমেন্টও দেখতে পাচ্ছি না কারোর। তো আশা করি মোটামুটি বোঝা গেছে। যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবে কোথায় কি সমস্যা। ওকে, তো আজকে এত দূর থাক। আমরা আজকে সোলার সিস্টেমের পার্ট 1 এখানে শেষ করছি। নেক্সট দিন দেখা হবে আমাদের অন্য কোনো একটা ক্লাসে তোমাদের সাথে। ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে। এখানে শেষ করলাম আজকের ক্লাসটা।